আহ এটা আসলে অনেক ছোটবেলায় চলে যেতে হবে। সেটা হচ্ছে যে যখন আমার বয়স ১২ বছর, তখন ১৯৯১ সালে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে ৯০-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো এবং বাংলাদেশে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলো, ঠিক তখন বিএনপি নির্বাচিত হওয়ার পরে যে একটি বিজয় মিছিল হয়েছিল, প্রত্যেকটি আসনই হয়েছে তখন। তা আমি এই রূপনগর টিনশেডেই ছোটবেলা থেকে বড় হয়েছি। আব্বার সরকারি চাকরি করার বাবদ আমরা এখানে কলোনিতে ছিলাম। তো সেখানে আমরা ওই সবার সাথে, বড় ভাইদের সাথে, যারা মুরব্বীরা ছিলেন সবার সাথে সেই বিজয় মিছিলে আমি একটি সেন্ডু গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে, আমার এখন মনে আছে যে আমি সেই দিন সেই বিজয় মিছিল করেছিলাম। এবং এই বিজয় মিছিল করার পর থেকে মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি একটি ভালো লাগা, একটি মানে শ্রদ্ধাবোধ, একটি একটা সন্তুষ্টির একটা জায়গা তৈরি হয়। এবং পরবর্তীতে যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, তখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানলাম। কারণ ১২ বছর বয়সে খুব বেশি জানার কথা না আমার। এবং তিনি স্বল্প সময়ে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, আধুনিক একটি বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি বাংলাদেশের মানুষের কাছে, পথে প্রান্তরে, গ্রামে গঞ্জে যেভাবে ছুটে বেরিয়েছেন এবং স্বল্প সময়ে তিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য যে কার্যক্রমগুলো করেছিলেন, সেটি যখন আস্তে আস্তে ধরেন ৯১ পরে একটু বুঝতে শিখলাম, খেলাধুলা শুরু করলাম, তখন এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আমরা বিষয়গুলো, আমি ব্যক্তিগতভাবে একটু জানার আগ্রহ তৈরি হলো এবং তার কর্ম পরিকল্পনা সম্পর্কে জানলাম। তখন থেকেই বিএনপির প্রতি একটি ভালোবাসা ছিল, ভালো লাগা ছিল। এবং তখন থেকে একটি স্বপ্ন লালন করেছিলাম যে আমি তো একজন ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। তো ফুটবলার হিসেবে নিজেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যদি কখনো সুযোগ হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করতে চাই। সেই স্বপ্নটা কিন্তু আমি ছোটবেলা থেকেই লালন করেছি। এই লালন করতে করতে কিন্তু আমি বাংলাদেশ ফুটবল টিমে খেলা শুরু করেছি। দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি, বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছি এবং বাংলাদেশের ফুটবলের যে সাফল্যগুলো রয়েছে, বিশেষ করে যদি আপনি 99 সাব গেমসের কথা মনে করেন, যেটি আমরা নেপালে পেয়েছিলাম। আমরা ২০০৩ সালে যেটা ঢাকার মাঠে প্রথম বাংলাদেশ দল, এখন পর্যন্ত আমরা সাফ চ্যাম্পিয়নশিপ একমাত্র, সেই সাফ চ্যাম্পিয়নশিপ আমরা অর্জন করেছি। এবং ২০১০ সালে আমার ক্যাপ্টেনশিপে আমরা আনব্রিটেন, আমরা সাব গেমসে গোল্ড মেডেল পেয়েছিলাম দ্বিতীয়বারের মতো। তো সব কিছু মিলিয়েই যখন বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছি ২০১১ সাল পর্যন্ত, ঠিক ক্যাপ্টেন থাকা অবস্থায় বাংলাদেশ ফুটবল টিম থেকে অবসর নিয়েছি আমি, জাতীয় দল থেকে। বাট পরবর্তী ২ বছর আমি ১২ এবং ১৩, ২ বছর আমি ঘরোয়া ফুটবলে খেলেছি। তো ঘরোয়া ফুটবলে খেলার পরে, আর এই দীর্ঘ ফুটবল কেরিয়ারে আমাকে অনেক বড় বড় ইনজুরির সম্মুখীন হতে হয়েছে এবং ৫টি অপারেশন নিয়ে দীর্ঘ এই ১৭ বছরের ফুটবল কেরিয়ারে ৫টি অপারেশনকে ওভারকাম করে আমাকে মাঠে এবং বাংলাদেশ দলের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে আমি খেলার চেষ্টা করেছি। তো লাস্ট যেই ইনজুরিটি হয়েছিল আমার, এসিএল লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। তো সেই এসিএল লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পরে নিজে থেকেই বললাম, ফ্যামিলি থেকেও বলল যে দীর্ঘদিন অনেক হয়েছে, দীর্ঘ প্রায় ১৭ বছর বাংলাদেশ ফুটবল দলে খেলেছি এবং ৫টি অপারেশনকে মানে জয় করে তারপরে আমাকে মাঠে দাঁড়াতে হয়েছে। তা আমার কাছে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ ভালো খেলার চেষ্টা করেছি, দেশের মানুষের জন্য, দেশের দর্শকদের জন্য, ফুটবলের জন্য যতটুকু পেরেছি সর্বোচ্চভাবে দেওয়ার চেষ্টা করেছি। তো ফুটবল ১৩ সালে যখন ইনজুরির কারণে ফুটবল থেকে একদম টোটালি অবসরে চলে গেলাম, তখন সেই যে ছোটবেলার যে স্বপ্ন লালন করেছে দীর্ঘ প্রায় ১৭ বছর, সে লালন করার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ স্থাপন করে ভাইয়াকে বুঝিয়ে, চেয়ারম্যান সাহেবকে বুঝিয়ে
দেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে 2014 সালের 5ই মার্চ যখন বাংলাদেশের রাজনীতির একটি ভয়ানক একটি পরিস্থিতি, দুর্বিষহ একটি পরিস্থিতির ভিতরে আনুষ্ঠানিকভাবে আমি সহ আমাদের আরও বেশ কয়েকজন ক্রীড়াবিদ আমরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করলাম। এবং সেই বিএনপিতে যোগদানের প্রথম দিনই আমাদের মাননীয় চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন যে তোমরা যে দুঃসময়ে আমিনুল সহ তোমরা যারা এই দলে যোগদান করেছো, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করব তোমাদের যেই ত্যাগ বা তোমাদের যেই দলের প্রতি যে ভালোবাসা সেটাকে পরিপূর্ণভাবে যাতে মূল্যায়ন করে দল, সেদিকে আমরা সর্বাত্মকভাবে খেয়াল রাখব। তো সেই দিন থেকে কিন্তু আজ অবধি আজকে পর্যন্ত আমি দলের প্রত্যেকটি কর্মসূচি, প্রত্যেকটি দেশের মানুষের জন্য যে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের যে দাবি এবং অধিকার আদায়ের জন্য যে দীর্ঘ এই 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে আমাদের যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামের একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সবসময় আমি চেষ্টা করেছি অগ্রভাগে থেকে দলের যে নির্দেশনা, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নির্দেশনা, সেটি অক্ষরে অক্ষরে পালন করার জন্য। তো আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বলতে পারি যে দলের প্রত্যেকটি সিদ্ধান্ত, প্রত্যেকটি নির্দেশনা আমাদের চেয়ারপারসনের এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত। বিষয়টা ছিল এরকম, 2009 সালের কথা। আমরা তখন সাফ ফুটবলের আমরা সেমিফাইনালে হেরে গেছি। হেরে যাওয়ার পরে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তখন তৎকালীন যে স্বৈরাচার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, এবং আমার সাথে কিন্তু একজন সতীর্থ খেলোয়াড় ছিল জয়। সো জয় কিন্তু সবসময় সে আগে থেকে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের প্রতি তার ইয়া ছিল, এবং সে অ্যাজ এ প্লেয়ার হিসেবে, অ্যাজ এ ফুটবলার হিসেবে পরবর্তীতে কিন্তু এই জায়গাটিতে সে কাজে লাগিয়েছে। এই ধরনের অফার কিন্তু আমার কাছেও আসছিল, কিন্তু আমি ছোটবেলা থেকেই যেটা বলেছি যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নেতৃত্ব, তাদের এই জিয়া পরিবারের প্রতি আমার ভালোবাসা, ভালো লাগা এবং তাদের যে বাংলাদেশকে নিয়ে যে চিন্তা ভাবনা, বাংলাদেশের মানুষের পক্ষে যে রাজনীতি, বাংলাদেশের মানুষের জন্য বা বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য যে বিএনপির যে রাজনীতি, এই রাজনীতি আমাকে সবসময় আকৃষ্ট করেছে। আমি কিন্তু মানে আওয়ামী লীগকে বা তাদের যে নেতৃত্ব দানকারী, তাকে ছোটবেলা থেকেই পছন্দ করি না, যার কারণে আমার ভিতরে কখনোই সেই ক্ষমতার মোহ আমাকে আকৃষ্ট করে নাই। যে না, আমি তো জয় কিংবা অন্যান্য যারা ছিল তাদের মতো হয়তো বা আমি চাইলে সেই অফারটা নিতে পারতাম, বাট আমি কিন্তু যেহেতু মন থেকে তাদেরকে পছন্দ করি না, তাদের দলের আদর্শকে পছন্দ করি না, যার কারণে ওই আওয়ামীর প্রতি আমার ন্যূনতম কোনো সফট কর্নার ছিল না। তা আমি যেহেতু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আমার একটি আকৃষ্টতা, একটি ভালো লাগা, একটি সম্মানজনক যে জায়গা বা বাংলাদেশের মানুষের জন্য যে বিএনপির যে রাজনীতি, এটা আমাকে সবসময় আকৃষ্ট করেছে, যার কারণে কিন্তু অফার থাকার পরেও আমি কিন্তু সেদিকে কখনোই হাত বাড়াইনি, এবং আমি সবসময় চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষ যেইটার পক্ষে থাকে আমিও সেই পক্ষে যাব। কারণ আমি যখন 2014 সালে বিএনপিতে যোগদান করি, আমার পরিবার, আমার আশেপাশের বন্ধুবান্ধব সবাই বলেছে যে এই মুহূর্তে বিএনপিতে যাবা, বিএনপির যে একটা দুঃসময় যাচ্ছে। কিন্তু আমি কিন্তু তখন বলেছি যে সুসময়ে তো অনেককেই পাওয়া যায়, কিন্তু আমি যখন দলের প্রতি আমার যে মানে কমিটমেন্ট, দলের প্রতি যে আমার ভালো লাগা আছে, ভালোবাসা রয়েছে, সেটা আমি দুঃসময়ে প্রকাশ করতে চাই। তো আমি দুঃসময়েই বিএনপির পাশে থেকে বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে চেষ্টা করেছি নিয়োজিত রাখার জন্য, এবং আমার দলের যে মূল লক্ষ্য বাংলাদেশের মানুষ, এবং সেই মানুষের জন্যই আমার রাজনীতি। সেই ভালো লাগা, সেই সম্মান বা সেই আকৃষ্টতা থেকেই কিন্তু আমি ওই আওয়ামীর অনেক সুবিধাবাদী যারা
আমাদের প্লেয়ারদের ভিতর থেকে অনেকেই এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, হ্যাঁ, অবৈধ মানে ভোটারবিহীন মন্ত্রী এমপি। তো সেই জায়গাতে কখনোই আমি নিজেকে ভাসিয়ে দেই নাই। যেহেতু আমি একজন ক্রীড়াবিদ, সো দীর্ঘ 17 বছর বাংলাদেশ ফুটবল দলে খেলেছি। অ্যাজ এ ফুটবলার হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন টক শো, বিভিন্ন ফুটবলের উন্নয়ন, আমাদের কোথায় কোথায় সীমাবদ্ধতা রয়েছে, কি করলে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে, কিভাবে তৃণমূলকে আমরা নতুন করে গোছাতে পারি, আমাদের জাতীয় ফুটবল দলের জন্য কি কি করণীয় রয়েছে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু দীর্ঘ যখন খেলাধুলা করেছি তখন কিন্তু বিভিন্ন টক শো আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করেছি। বাট বাস্তবে সেই ধরনের বাস্তবায়নটা আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত দেখি নাই। তো আল্লাহ যদি আমাকে কখনো সুযোগ দেয় বাংলাদেশের স্পোর্টস নিয়ে কাজ করার, আমি বিশ্বাস করি যে যেই সমস্যাগুলো নিয়ে আমি বিভিন্ন সময় কথা বলেছি, আমি সবার আগে সেই সমস্যাগুলো বাস্তবায়ন করতে চাই। এবং আমাদের বাংলাদেশের মানুষ ক্রীড়ামোদী একটি জাতি, খেলাধুলাকে অসম্ভব পছন্দ করে। আপনি সেটা ফুটবল হোক, সেটা ক্রিকেট হোক, বা যে বিভিন্ন স্পোর্টসের হোক, বাংলাদেশ যখন কোথাও বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করে তখন কিন্তু আমরা সবাই কিন্তু একজন বাংলাদেশি হিসেবে আমরা সেই দলকে সাপোর্ট করি। সেখানে কিন্তু কোনো পলিটিক্স থাকে না। তো একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশ একটি ক্রীড়ামোদী দেশ হিসেবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় অনেক সমস্যার সমাধান খুব সহজেই আমরা করতে পারবো। এবং তার ভিতরে যদি আমরা ধরে নেই, আমরা যদি ধরেন ক্লাস 4 থেকে, যেটি ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চিন্তা করেছেন, তিনি কর্ম পরিকল্পনা করেছেন এবং তিনি দুই একটা বক্তব্যে তিনি এই বিষয়গুলো নিয়ে উপস্থাপনা করেছেন আপনাদের সামনে, যে আমরা ক্লাস 4 থেকে প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিতে চাই। এবং আমাদের যে জাতীয় যে কারিকুলাম রয়েছে, ন্যাশনাল যে কারিকুলাম রয়েছে, সেই ন্যাশনাল কারিকুলামের অন্তর্ভুক্ত করতে চাই আমরা যে কোনো 5টি ইভেন্টকে। সে তার ভিতরে ধরেন ফুটবল, ক্রিকেট তো বাধ্যতামূলক আছে, পাশাপাশি অন্যান্য যে 3টি ইভেন্ট থাকবে সেখানে আমরা যাচাই বাছাই করে যেই সব গেমসগুলোতে আমরা সাফ গেমস, আমাদের সাউথ এশিয়ান গেমস সহ আমাদের এশিয়ান গেমস, আমাদের অলিম্পিক গেমসে যেগুলিতে ভালো কিছু করার সুযোগ রয়েছে, যেটা রাতারাতি করতে পারবো না, এটার দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নিয়ে আমাদের এগোতে হবে। তো সেই ধরনের 5টি ইভেন্টকে আমরা প্রত্যেকটি স্কুলে সিলেবাসের ভিতরে যখন বাধ্যতামূলক করে দিব এবং তাদেরকেও ওই 5টি ইভেন্টে পাশ করে তাদেরকে পরীক্ষায় পাশ করতে হবে। এই ক্ষেত্রে হবে কি, আমরা বাংলাদেশের যে একদম তৃণমূল পর্যায়ে একদম ছোট ছোট কোমলমতি যারা ছাত্র ছাত্রী রয়েছে, বিভিন্ন স্পোর্টস রয়েছে, আমরা সেই সব স্পোর্টস ছেলেদের জন্য, মেয়েদের জন্য আলাদা স্পোর্টসের ইভেন্টগুলোকে আমরা বাধ্যতামূলক করব। তখন দেখা যাবে যে আমাদের বর্তমানে যে দেখেন আমাদের সন্তানরা বা আমাদের যুব সমাজ বা আমাদের তরুণ সমাজ রয়েছে, তারা মাদকের দিকে গত 17 বছর কিন্তু ব্যাপকভাবে ঢলে পড়েছে। আমরা সেই মাদক থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে পারব। সর্বোপরি সবচেয়ে বড় বিষয় যেটি, যেহেতু আমরা জানি যে আমরা প্রত্যেকটি ঘরের সন্তানই দেখেন এখন কিন্তু সবাই ডিভাইসে আসক্ত হয়ে গেছে। ঢাকা শহর বলেন, সারা বাংলাদেশে খেলার মাঠ বলতে খুব সীমিত। তা আমরা যদি খেলার মাঠের ব্যবস্থা করে দিয়ে আমাদের সেই সন্তানদেরকে প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিয়ে আমরা যদি মাঠে নিয়ে আসতে পারি, সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারব খেলাধুলার মাধ্যমে। এই পরিকল্পনাটা কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে নিয়েছেন। এবং প্রত্যেকটি যে মাঠ আমরা সংরক্ষণ করব, সেই মাঠের ভিতরে আমাদের প্রত্যেকটি এলাকার যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী রয়েছেন, বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, তাদের জন্য ওয়াকওয়ে তৈরি করার একটি পরিকল্পনা আমাদের রয়েছে। যে দেখা গেলো যে আমাদের বাচ্চারা খেললো, পাশাপাশি আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, আমরা সেই পার্কের মতো ওয়াকওয়ে তৈরি করে দিয়ে খেলার মাঠের চারিপাশে, তাহলে সেখানে আমরা আমাদের মুরব্বীদেরও, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরও শারীরিক সুস্থতার জন্য একটি মানে মাধ্যম আমরা তৈরি করে দিলাম। কারণ আমাদের রাস্তাঘাটে এতটাই যানজট বা এতটাই গাড়ি ঘোড়া নিয়ে ব্যস্ত যে আমাদের সকালবেলাও দেখা যায় যে অনেকে রাস্তায় হাঁটতে পারে না। আর সব এলাকাতে তো আমাদের পার্ক নাই যে সবাই গিয়ে পার্কে হাঁটতে পারবে, সেই পরিবেশও থাকে না।
তো সব কিছু মিলিয়ে আমাদের শুরুটা হচ্ছে এরকম, আমাদের একটি কর্মপরিকল্পনা রয়েছে যে আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা রাজনীতির একটা গুণগত পরিবর্তন আনতে চাই। এটি হবে একটি মাধ্যম আমাদের। এবং ঠিক এই আদলে আপনাদের অনেকের মনে আছে, আমারও অল্প অল্প মনে আছে, যে ছোটবেলায় নতুন কুড়ি একটি অনুষ্ঠান হতো। সেটি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি করেছিলেন, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেখান থেকে কিন্তু অনেক প্রতিভাবান সাংস্কৃতিক জগতের অনেক মানুষ কিন্তু তারা বের হয়ে এসেছিল। ওই আদলেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হঠাৎ করে একদিন আমাকে বললেন, জামিনুল, নতুন করে দেখেছো কখনো? তা আমি কিছু, ভাইয়া ছোটবেলায় দেখেছি, মনে আছে আফসা আফসা। বলে যে না, আমরা নতুন করি স্পোর্টস নামে আমরা একটি কর্মসূচি হাতে নিব, তুমি এটার সার্বিক বিষয়গুলো নিয়ে তৈরি হও, এবং এটাকে কিভাবে আমরা করতে পারি, কিভাবে আমরা প্রত্যেকটা উপজেলা, জেলা, বিভাগীয় লেভেল থেকে শুরু করে জাতীয় লেভেলে আমরা কিভাবে করতে পারি। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি ইতিমধ্যে একটি কর্মপরিকল্পনা আমরা তৈরি করেছি, পলিসি মেক করেছি, যে কিভাবে আমরা প্রত্যেকটি উপজেলা, জেলা এবং বিভাগীয় লেভেল থেকে আমরা জাতীয় পর্যায়ে আমরা এই নতুন কুড়ির যারা বিভিন্ন তৃণমূলের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, সেটা ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, সাঁতার, আর্চারি, যে কোনো ধরনের স্পোর্টস হোক, প্রত্যেককে আমরা বাছাই করে এই ধরনের প্রতিভার মাধ্যমে আমরা উপজেলা লেভেলে হয়তো একটা ইভেন্ট তৈরি করব নতুন করি। আমরা উপজেলা থেকে আমরা জেলা লেভেলে আসব, আমরা জেলা থেকে বিভাগে আসবো, এবং যে বিভাগ থেকে আমরা জাতীয় পর্যায়ে আসব। এবং এই যে উপজেলা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে আসা পর্যন্ত এখানে দেখবেন সবাই তো আর সমান প্রতিভাবান না। আমরা বাছাই করে যারা দেখব যে বাংলাদেশের স্পোর্টসের জন্য যারা ভবিষ্যতে ভালো কিছু করার সুযোগ রয়েছে, আমরা তাদেরকে, আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠন করার সুযোগ দেয়, আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলে আমরা সরকারিভাবে ওই প্রতিভাবান খেলোয়াড়দের পরিবার, তাদের পড়াশোনা এবং তাদের খেলাধুলার দায় দায়িত্ব পুরাটাই সরকার বহন করবে। এবং সেই ক্ষেত্রে আমরা, আমাদের জানেন যে ইতিমধ্যে আমাদের ঢাকার যে বিকেএসপিটি আছে সেটি শুধু একমাত্র ভালোভাবে ফাংশন করছে, বাট আমাদের দিনাজপুর, বরিশাল, সিলেট আমাদের কিন্তু ওইভাবে কাজ করছে না। সো আমরা এগুলোকে পরিপূর্ণভাবে অ্যাক্টিভ করতে চাই। পাশাপাশি আমাদের যে বিভাগীয় শহরগুলোতে আমরা বাকিগুলো যদি বিকেএসপি নির্মাণ করতে পারি, তাহলে যেই যে এলাকার যে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে ওই বিভাগেই আমরা কিন্তু পড়াশোনা এবং খেলাধুলার সেই ব্যবস্থাটা করে দিতে পারবো। এবং এই যে দেখেন, আমার যে স্কুলে বাধ্যতামূলক করে দেওয়া খেলাধুলাকে, আমরা নতুন করে স্পোর্টসের নামে প্রতিভাবান খেলোয়াড়দেরকে তুলে আনা এবং বিকেএসপি নির্মাণ, সেই ক্ষেত্রে বাংলাদেশে ক্রীড়াক্ষেত্রে অনেক কিন্তু কর্মসংস্থানের রাস্তা তৈরি হবে। এবং আমাদের যেটি লক্ষ্য রয়েছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, যে আল্লাহ পাক যদি আমাদেরকে এদেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত করে, আমরা 18 মাসে আমরা 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এবং সেই 1 কোটি কর্মসংস্থানের মাধ্যমে আমাদের 1 কোটি যারা বেকার যুবক আছে তারা কর্মসংস্থানের সুযোগ পাবে। এবং আমাদের যারা দেখা যায় যে খেলা ছেড়ে দেওয়ার পরে আমাদের খেলোয়াড়দের বা ভবিষ্যতে অনেকেই অন্ধকার চিন্তা করেন যে আমি তো এখন খেলছি, কিন্তু ভবিষ্যৎ আমার কি, ভবিষ্যতে তো কিছু করার সুযোগ নেই। আমরা যে চিন্তা ভাবনা নিয়ে কর্ম পরিকল্পনা করছি, এখানে কিন্তু আমাদের যারা সাবেক খেলোয়াড় রয়েছে, যারা রানিং খেলোয়াড় রয়েছে, তারা খেলা ছেড়ে দেওয়ার পরও কিন্তু তারা সরকারি চাকরি পাওয়ার একটা কিন্তু সুবর্ণ সুযোগ তাদের হাতে তৈরি হচ্ছে, কর্মসংস্থানের রাস্তা তৈরি হচ্ছে। এবং আমাদের যারা জাতীয় খেলোয়াড় রয়েছে, যারা জাতীয় বীর, তাদেরকে দেখা যায় যে আমরা সরকারিভাবে ভাতা দেওয়ার চেষ্টা করব। কারণ আপনি শুধু পড়াশোনা করে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন সেই জায়গাতে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আপনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে আপনি একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন, সেই রাস্তাটা আমরা তৈরি করে দিতে চাই প্রত্যেকটি বাবা মার জন্য, যে আমার সন্তান যাতে শুধু পড়াশোনা করে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে সেখানে না। আমার প্রত্যেকটি বাবা মার কাছে আমরা সেই স্পেসটা, সেই চিন্তাটা তাদের ভিতরে দিয়ে দিতে চাই, আল্লাহ যদি কবুল করে, যে খেলোয়াড় হিসেবে যাতে আমার সন্তানরা যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সেই ভাবনাটা, সেই পরিকল্পনা এবং সেই কর্মসংস্থানের সুযোগটা আমরা ভবিষ্যতের জন্য করে দিতে চাই। আসলে ফেডারেশনের চেঞ্জটা রাতারাতি করা যাবে না। এটা
কারণ আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা হচ্ছে পরিপূর্ণভাবে পেশাদারিত্ব আনা। শুধু ফুটবলের জন্য বলছি না আমি, ক্রিকেট, অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে, আমরা হয়তোবা সবাই ফোকাস করি ফুটবল আর ক্রিকেটকে, বাট অন্যান্য খেলাধুলাতেও কিন্তু আমাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা একজন বাংলাদেশি হিসেবে বহির্বিশ্বে, বিশ্ব মানচিত্রে তারা কিন্তু বাংলাদেশকে অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করার, ভালো রেজাল্ট এনে দেওয়ার কিন্তু সক্ষমতা তাদের রয়েছে। কিন্তু তারা অনেক সময় দেখা যায় যে তাদের দিকে ফোকাস না থাকার কারণে তাদের আর্থিক দৈন্যতা, তাদের সামাজিক যে ব্যবস্থাপনা, সব কিছু মিলিয়ে তারা হয়তো সেটা পারে না, এবং ফেডারেশনগুলোরও সীমাবদ্ধতা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে কিছু সীমাবদ্ধতা রয়েছে, এই কারণে কিন্তু তারা পারে না। বাট আমার কাছে যেটি মনে হয় যে দেখেন, বাংলাদেশের ফুটবলে আমরা যখন খেলেছি তখন কিন্তু একটা ক্রেজ ছিল বাংলাদেশের ফুটবলে, এবং মাঝখানে একটি দীর্ঘ সময় কিন্তু বাংলাদেশের ফুটবলে একটা স্তিমিত অবস্থায় ছিল। ফিউ ইয়ার্স বলতে আমি যদি 1 বছর ধরে ধরি, লাস্ট ইয়ার থেকে হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশ ফুটবল দলে যোগদানের পর থেকে বাংলাদেশের ফুটবলে কিন্তু একটা নবজাগরণ তৈরি হয়েছে। আমাদের সামিদ সোম আসার পর থেকে, আমাদের যে জামাল ভুঁইয়া, সকলেই, হ্যাঁ, ফাহমিদুল, এই ধরনের খেলোয়াড়রা আসার পরে কিন্তু বাংলাদেশের ফুটবলে কিন্তু একটি নবজাগরণ এবং তাদের খেলার মানও কিন্তু পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হচ্ছে কি যে ধরেন আমরা শুরু করলাম, শুরু করতে গিয়ে কিন্তু দেখা যাবে যে কখনো হারবো, কখনো জিতবো, কিন্তু কখনো হতাশ হওয়া যাবে না। আমরা জিতলে ভালো বলি, খুব স্বাভাবিক কারণেই বলি, আবার হারলে সমালোচনা হয়, এটাও খুব স্বাভাবিক। এটা আমরা যখন খেলেছি আমাদের ক্ষেত্রে হয়েছে, যখন আমরা ভালো খেলেছি তখন মাথায় নিয়ে দর্শকরা মানে উৎসব করেছে, আবার যখন আমরা হেরে গেছি বা কোনো বাজে গোল রিসিভ করেছি তখন সবাই ধিক্কার দিয়েছে। এটা খুব ন্যাচারাল, এটা প্রত্যেকটি স্পোর্টসেই আপস অ্যান্ড ডাউন থাকবেই। সো আমরা যেহেতু বাংলাদেশের এখন তরুণ প্রজন্ম, নতুন যে চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশের স্পোর্টস নিয়ে, বিশেষ করে ফুটবল, ক্রিকেট নিয়ে এবং অন্যান্য স্পোর্টস নিয়ে তাদের যে আগ্রহ, যে চিন্তা, আমরা সেই চিন্তাটাকে কাজে লাগাতে চাই। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে বাংলাদেশের ফুটবলের জন্য আমরা কিভাবে বহির্বিশ্বে গিয়ে আমাদের বাংলাদেশি খেলোয়াড়রা বাইরে গিয়ে কিভাবে খেলতে পারবে, তো সেটা আমাদের রাতারাতি সম্ভব না। সেটার জন্য আমাদের প্রত্যেকটা ক্লাব লেভেলে আমাদের ফুটবলের নতুন করে স্ট্রাকচার তৈরি করতে হবে। আমাদের অনেক মানে জায়গার সীমাবদ্ধতা রয়েছে, আমাদের অনেক ফেডারেশনগুলোর সীমাবদ্ধতা রয়েছে, আমাদের ফুটবল ফেডারেশনের অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমাদের খেলোয়াড়দের ভিতরে শতভাগ পেশাদারিত্ব যে আনার যে পরিকল্পনা, সেখানেও আমাদের ঘাটতি রয়েছে। এবং ফেডারেশনগুলো আগে নিজেদেরকে পেশাদারি মনোভাব প্রকাশ করতে হবে, তারপরে এটা প্লেয়ারদের উপরে যাবে, তারপরে এটা রাষ্ট্রীয়ভাবে একটা কমিটমেন্টের জায়গা তৈরি হবে। এই যে গ্যাপগুলো, সেটা আমার কাছে মনে হয় যে অ্যাজ এ ফুটবলার হিসেবে আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু একটি নবজাগরণ দেখছি ফুটবলে, সেটাকে কাজে লাগিয়ে আমাদের ফুটবলারদের পেশাদারিত্ব, আমাদের ফেডারেশনগুলোর পেশাদারিত্ব এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এই ফুটবল, ক্রিকেট সহ সকল স্পোর্টসের দিকে মনোযোগ দেওয়া। তাহলে কিন্তু একটু যদি সরকারিভাবে যদি আপনি একটি মানে স্ট্রাকচার আপনি দাঁড় করাতে পারেন, তাহলে কিন্তু আমরা রাতারাতি সম্ভব না এটা, কারণ এটা দীর্ঘ একটা মেয়াদি লাগবে। কারণ আপনি রুট লেভেল থেকে যখন আপনি অনূর্ধ্ব 14 বা অনূর্ধ্ব 12 থেকে ফুটবল শুরু করবেন, বা অনূর্ধ্ব 12 থেকে ক্রিকেট শুরু করবেন, অনূর্ধ্ব 12 থেকে যখন আপনি ধরেন বাস্কেটবল, ভলিবল, বিভিন্ন স্পোর্টস নিয়ে আপনি কাজ করবেন, তখন কিন্তু প্রত্যেকটি সেক্টরই কিন্তু একটা পরিবর্তনের হাওয়া থাকবে, একটি পরিবর্তনের বাতাস আপনি পাবেন। এই জায়গাগুলো আসলে আমরা কখনোই তৈরি করি না। এটা আমরা সব সময় বিভিন্ন ইন্টারভিউতে বলে গেছি যে আমাদের এইটা করা দরকার, এইটা করা দরকার, এইটা করা দরকার। বাস্তবে কিন্তু কখনোই সেটা রূপ ধারণ করে নাই। বাট আপনাদের কথা দিয়ে বা আপনাদের আজকের যেই আলাপ আলোচনা আমার কাছে, সে বিষয়টি নিয়ে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বাংলাদেশি স্পোর্টস নিয়ে একটি যে বৃহৎ কর্মপরিকল্পনা আছে, সেটির কিছুটা আন্দাজ কিন্তু আপনারা পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে করে কিন্তু চেষ্টা করছি। এবং আমাদের দেখেন, বাংলাদেশে এই প্রথম কোনো রাজনৈতিক দল সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা ফুটবল আয়োজন করেছি। সেটা আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি। আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি এবং সুন্দরভাবে সেটা সমাপ্ত হয়েছে। আমরা গতকালকেই আপনার জিয়া আন্তঃথানা ফুটবল যে ফাইনালের মাধ্যমে আমরা 26টি থানার উপস্থিতিতে আমরা একটি ফুটবল টুর্নামেন্ট শেষ করেছি। আমরা কিছুদিন আগে জিয়া
সুইমিং কার্নিভাল, যেটি বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করে নাই। জিয়া উদ্যানের যে লেক রয়েছে, সেই লেকে বাংলাদেশের বরেণ্য যারা সাঁতারু আছেন তারা এসে সাঁতার কেটে ভবিষ্যৎ প্রজন্মকে তারা কিন্তু উদ্বুদ্ধ করেছে। আমরা কিন্তু কয়েকদিন আগে ভলিবল স্টেডিয়ামে আমরা সারা বাংলাদেশের আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট করেছি। এইভাবে কিন্তু আমরা একটি রাজনৈতিক দল সারা বছর একটি ক্যালেন্ডার কিন্তু আমরা তৈরি করছি যে আগামী বছর থেকে আমরা এইভাবে প্রত্যেকটি স্পোর্টসকে তরুণ সমাজের কাছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে মাঠে রাখতে চাই। এবং এই মাঠে রাখার মাধ্যমে আমরা কিন্তু সারা বছর একটি খেলাধুলার ভিতরে ঢুকে গেলাম। এবং আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ দেয়, তখন আমরা যদি এদেশের সাধারণ মানুষের ভোটে সরকার গঠন করতে পারি, তাহলে কিন্তু এই খেলাধুলাগুলো কিন্তু একদম পার্মানেন্টলি প্রত্যেকটি ফেডারেশন, আমরা প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে কিন্তু এই ধরনের খেলাধুলাগুলো একদম চলমান থাকবে। এবং প্রত্যেকটি উপজেলাতে, আমাদের প্রায় 495টা উপজেলা রয়েছে, প্রত্যেকটি উপজেলাতে আমরা পরিকল্পনা রয়েছে আমাদের যে ক্রীড়া অফিসার হিসেবে আমরা নিয়োগ দিব একজন সাবেক খেলোয়াড় বা খেলাধুলা সম্পর্কে যার ভালো ধারণা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, সেই ধরনের ক্রীড়া অফিসারকে আমরা ক্রীড়া অফিসার হিসেবে নিয়োগ দিয়ে আমরা সেই উপজেলার খেলাধুলাগুলোকে তার আন্ডারে নিয়ে আসতে চাই, যাতে সরকারিভাবেও যাতে তার একটি জবাবদিহিতা থাকে যে আমার যে বাৎসরিক যে ক্যালেন্ডার সেটা পরিপূর্ণভাবে পালন করা হচ্ছে কিনা। এইভাবে আমার কাছে মনে হয় যে আমরা যে চিন্তা বা যে কর্ম পরিকল্পনা নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এগোচ্ছেন, আমরা আশা করি যে এই খেলাধুলার মাধ্যমে, এই ক্রীড়াঙ্গনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের সামাজিক এবং রাষ্ট্রীয় একটা পরিবর্তন আসবে। এবং সবচেয়ে বড় বিষয় যে বাংলাদেশে আমরা যেটি আশা করছি বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের তরুণ প্রজন্ম যে চিন্তাটি করছে যে আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই। তা আমি বিশ্বাস করি যে এই খেলাধুলা আমরা যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে সফল করে, তাহলে কিন্তু আমরা এই রাজনৈতিক গুণগত পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি কিন্তু আমূল পরিবর্তন আনতে পারবো। তো তখন আপনার যে প্রশ্ন, যে ফুটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ড, অন্যান্য যে ফেডারেশনগুলো রয়েছে, তাদেরও কিন্তু একটা পেশাদারি মনোভাব তৈরি হবে, তাদেরও কিন্তু জবাবদিহিতা তৈরি হবে। এবং আপনারা দেখেন অনেক ফেডারেশন রয়েছে, নামে আছে কিন্তু কাজে কিন্তু নাই। সো আমরা ওই ফেডারেশনগুলোতেও কাজ করতে চাই, সেটা যে কোনো খেলায় হোক, সেটা যদি আমাদের খোখো হয়, সেটা যদি আমাদের তাইকোন্ডো হয়, সেটা যদি আমাদের কারাতে হয়, আমরা সব জায়গাতেই কিন্তু আমরা কাজ করতে চাই। তো আলাদা আলাদা করে সেক্টর ওয়াইজ যদি আমরা সবাইকে দায়িত্ব দিয়ে দিই, এবং এই দায়িত্বটা আমাদের কিন্তু বড় সমস্যা হচ্ছে যে আর্থিক একটি মানে আমাদের যে ঘাটতি আর্থিক, সেটাকে আমাদের যে চিন্তা রয়েছে আমরা কর্পোরেট হাউসগুলোকে সেখানে ইনভলভ করে দেব। কারণ বাৎসরিকভাবে যদি কর্পোরেট হাউসগুলি ওই যে খেলোয়াড়, আমরা অবকাঠামোর দিকে কিন্তু যাব না, আমাদের মূল ফোকাস হচ্ছে আমাদের খেলোয়াড়, যারা ক্রীড়াবিদ, যারা পারফর্ম করবে, যাদের পারফরমেন্সে বাংলাদেশ বহির্বিশ্বে সম্মান অর্জন করবে, আমরা সেই ক্রীড়াবিদদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তাদের দিকে বেশি ফোকাস করতে চাই। তাদের সকল সুযোগ সুবিধাকে আমরা এনশিওর করতে চাই, যাতে তাদের ভিতরে যাতে একটি পেশাদারি মনোভাবের মাধ্যমে খেলোয়াড়রা পারফর্ম করলে অটোমেটিক্যালি কিন্তু আমার কাছে রেজাল্টগুলো দৃশ্যমান হবে, তখন আমার ফেডারেশনও অ্যাক্টিভলি কাজ করতে বাধ্য হবে। এবং ফেডারেশনগুলোকেও আমরা সার্বিকভাবে সহযোগিতা দেওয়ার চেষ্টা করব, যাতে তারা কর্পোরেট হাউসগুলোর সহযোগিতা নিয়ে তারা যাতে ফাইন্যান্সিয়ালি একটা সলভেন্সি এনে তারা যাতে ক্রীড়াবিদদেরকেও সুযোগ সুবিধা দিতে পারে, এবং সরকারও সরাসরি ক্রীড়াবিদদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল কার্যক্রমগুলো যাতে পরিচালনা করতে পারে। আমাদের বাংলাদেশে নারী ফুটবল দল এবং নারী ক্রিকেট দল কিন্তু তারা কিন্তু খুব ভালো করছে। স্পেশালি যদি আমি ইদানিং নারী ফুটবল দলের কথা বলি, এবং আমি যেই নারী ফুটবল দলের যে ময়মনসিংহের যে কলসিন্দুর, সেই জায়গায় কিন্তু আমি গিয়েছিলাম, এবং সেখানে আমাদের নারীরা যারা ফুটবলাররা তারা কিন্তু খুব বেশি ভালো নয়, তাদের পারিবারিকভাবে কিন্তু তারা খুব বেশি ভালো নয়, তাদের কিন্তু যে আর্থিক সংকট, তাদের যে সামাজিক যে ব্যবস্থাপনা, সেটা কিন্তু তারা প্রতিটি মুহূর্তে তাদেরকে ফেস করতে হয়। তা আমার কাছে মনে হয় যে আমরা যে কথাগুলো বলছি, যে স্বপ্নের কথা বলছি আপনাদের কাছে, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবো যখন আমি ওই পরিবার, ওই ক্রীড়াবিদকে নিয়ে আমি ভাববো, সরকার যখন ভাববে, ওই ক্রীড়াবিদ যখন
নিজে চিন্তা করবে যে না, আমার দায় দায়িত্ব সরকার নিয়েছে, আমার দায় দায়িত্ব ফেডারেশন নিয়েছে, এখন আমার কাজ শুধু হচ্ছে বাংলাদেশের জন্য খেলা, সেই খেলাটাকে তখন সে পরিপূর্ণভাবে ফোকাস করতে পারবে। এখন সে ধরেন আমি একজন খেলোয়াড়, এখন আমি মাঠে গিয়ে খেলবো, আমার বাসায় যদি চিন্তা করতে হয় যে আমার বাসায় আগামীকালকে কি খাবে, আমার বাসায় বাজার আছে কিনা, আমার বাবা মা অসুস্থ, তাদের চিকিৎসা আমি ঠিকমতো করাতে পারছি কিনা, এই চিন্তা নিয়ে আপনি মাঠে খেললে আপনি কখনোই ভালো খেলতে পারবেন না। তা আমার ওই ক্রীড়াবিদের মাথা থেকে তার পরিবারের সকল দায় দায়িত্ব যখন সরকার গঠন করবে, তখন কিন্তু আমার ওই ক্রীড়াবিদ কিন্তু তখন আর তার বাসার কথা চিন্তা করবে না। সে কিন্তু তখন মাঠে ফোকাস করবে যে না, সরকার আমার দায়িত্ব নিয়েছে, আমি খেলা ছেড়ে দেওয়ার পরও সরকার আমাকে আমার যে ভাতা থেকে শুরু করে সকল দায় দায়িত্ব, আমি হয়তো এখন খেলছি, পরবর্তীতে আমি চাকরি করার সুযোগ পাবো, সরকারি কর্মসংস্থান হবে আমার, এই যে ব্যবস্থাপনার যে একটা পরিবর্তন আমরা চিন্তা করছি, এটা যদি করতে পারি, তখন আমাদের এই যে নারী ফুটবল দলের যারা ক্রীড়াবিদ রয়েছে, যারা অসম্ভব ভালো কিছু করছে, এবং তাদের প্রত্যেকের দায়িত্ব সরকারিভাবে নেওয়া উচিত, এবং প্রত্যেকের পরিবারের দায়িত্ব সরকারিভাবে নেওয়া উচিত, এবং তাদের জন্য তাদের আবাসন থেকে শুরু করে তাদের স্বাস্থ্য, শিক্ষা, সব কিছুর দায় দায়িত্ব সরকার নিয়ে যখন একটি চমৎকার একটি পেশাদারি মনোভাবের জায়গা তৈরি হবে, তখন এই ক্রীড়াবিদদেরকে দেখে কিন্তু আরও হাজারো ক্রীড়াবিদরা, নারী ফুটবলাররা চিন্তা করবে যে না, আমাদের এই বর্তমান ফুটবলাররা তো অনেক ভালো আছে, তো আমিও পড়াশোনার পাশাপাশি একজন নারী ফুটবলার হতে চাই। এই যে আগ্রহটা জন্মাবে, তখন কিন্তু দেখবেন যে শুধু শুধু ময়মনসিংহের সেই কলসিন্দুর না, সারা বাংলাদেশে, বিশেষ করে আমাদের যে পাহাড়ি অঞ্চল থেকে যারা অনেক ফিজিক্যালি, যাদের অনেক বেশি স্ট্রেংথ রয়েছে, তারা কিন্তু বেশি ফুটবলে আসছে, তো ওই জায়গাটা কিন্তু তৈরি হবে তখন। সো আমার কাছে মনে হয় যে আমরা যে স্বপ্নের কথা বলছি, যে বাস্তবায়নের কথা বলছি, আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ দেয়, আমি শতভাগ আস্থা এবং বিশ্বাস রাখছি, কারণ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত সিরিয়াস হচ্ছেন আমাদের এই স্পোর্টসকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে আমরা একদম রুট লেভেলে খেলাধুলার মাধ্যমে সামাজিক, পারিবারিকভাবে আমরা রাষ্ট্রীয়ভাবে পরিবর্তনগুলো আনতে পারি। সো আমরা আপনাদের মাধ্যমে আমরা অপেক্ষায় রইলাম, আমরাও অপেক্ষায় আছি যে আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ দেয়, ইনশাল্লাহ আমরা এই কাজগুলো অবশ্যই করতে চাই। আমি যদি বাস্তবে বলি তাহলে আমি মোটেও স্যাটিসফাইড না, কারণ 5ই আগস্টের পরে আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি যেভাবে শুরু করেছিলেন, তিনি সেটা ধরে রাখতে পারেননি। তিনি ব্যক্তিগতভাবে দেখা গেছে যে ক্রিকেট বোর্ড নিয়ে বা ফুটবল ফেডারেশন নিয়ে বিভিন্ন জায়গায় তিনি হস্তক্ষেপ করেছেন, যেটা একজন মানে ক্রীড়া মন্ত্রী হিসেবে বা ক্রীড়া উপদেষ্টা হিসেবে তিনি এটা কখনই করতে পারেন না, কারণ তার কাছে তো সবাই তার নিজের, তার তো ব্যক্তিগত কারো প্রতি কোনো সফট কর্নার বা কারো প্রতি আলাদা ভালো লাগা থাকার কথা না। সবাই যেহেতু তার, তো সবাইকে নিয়েই তার কাজ করা উচিত ছিল। বাট আমি দেখেছি যে ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে তিনি যেভাবে এক পক্ষকে এককভাবে সমর্থন জানিয়েছেন, যারা ছিল তারাও তো তাদেরই, তো সবাইকে নিয়ে বসে তিনি যদি করতেন, তাহলে এই ক্রিকেট বোর্ডে যে নির্বাচনকে কেন্দ্র করে যে বিতর্কর জন্ম হয়েছে, সেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ক্রিকেট বোর্ডের নির্বাচন আর কখনো হয়নি। যেভাবে প্রত্যেকটি জেলা প্রশাসক প্রথমে তাদের যে গঠনতন্ত্র অনুযায়ী আছে, সেই অনুযায়ী জেলা প্রশাসক সকলেই তারা কিন্তু কাউন্সিলর পাঠিয়েছিলেন। পরবর্তীতে যখন আসিফ মাহমুদ দেখলো যে তার মনোমতো কোনো কাউন্সিলর আসে নাই, তখন তিনি আমাদের যে বুলবুল ভাই, তাকে দিয়ে একটি চিঠি ইস্যু করেছেন। আপনারা সকলেই জানেন যে 18 তারিখে একটি চিঠি ইস্যু হয়েছিল। সেই চিঠির মাধ্যমে তিনি প্রত্যেকটি জেলা প্রশাসককে, ক্রীড়া উপদেষ্টা নিজে ফোন দিয়েছেন, ক্যাবিনেট সেক্রেটারি নিজে ফোন দিয়েছেন জেলা প্রশাসকদেরকে। আমি তো শুনে অবাক হয়েছি যে এটাও সম্ভব যে একজন কাউন্সিলরের জন্য ক্রীড়া উপদেষ্টা নিজে ফোন দিয়েছে, ক্যাবিনেট সেক্রেটারি ফোন দিয়েছে, ক্রীড়া পরিষদ থেকে পরিচালকরা ফোন দিয়েছে, দিয়ে ডিসিদেরকে হুমকি দুমকি দিয়ে তাদেরকে বাধ্য করেছে যে প্রথম যে কাউন্সিলরটি দেওয়া হয়েছিল সেটিকে বাতিল করে দিয়ে তাদের মন মতো অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দেওয়ার জন্য। এই যে একটি স্বেচ্ছাচারিতা, এটি আমাদেরকে খুব
হতাশ করেছে এবং ক্রিকেট অঙ্গনের যারা রয়েছেন তাদের সকলকে হতাশ করেছে। এবং আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যখন আমরা দেখেছি যে বাংলাদেশের যে ক্লাবগুলো রয়েছে, যেগুলো মানে আমাদের ক্লাব পর্যায় থেকে যেই কজন ডিরেক্টর আসার কথা, সেখানে দেখেছি যে ক্লাবগুলোর কাউন্সিলরদেরকে ডেকে নিয়ে যেভাবে ক্রীড়া উপদেষ্টা হুমকি দিয়েছে, তাদেরকে দুদকের মামলার ভয় দেখিয়েছেন, তাদেরকে পুলিশের ভয় দেখিয়েছেন, তাদেরকে ডিবির ভয় দেখিয়েছেন, যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা কখনোই হতে পারে না। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্বাধীন একটি সংস্থা। ক্রিকেট বোর্ড ক্রিকেটের মতো আইসিসি থেকে যেভাবে বলা হয় সেইভাবে তারা নির্বাচনটি করবে। সেখানে বুলবুল ভাই আসলো বা ফারুক ভাই আসলো বা আমাদের তামিম ইকবাল আসলো, সবাই তো ক্রীড়া উপদেষ্টা বা সবাই হচ্ছে দেশের। তো সেখানে আমি কিভাবে একজন ক্রীড়া উপদেষ্টা হিসেবে আমি একদম রিজিট হয়ে যাই যে না, আমাকে বুলবুল ভাইকে প্রেসিডেন্ট করতেই হবে, এটার জন্য আমার যা যা করণীয় আছে সব করতে হবে। এই বিষয়গুলো আমাকে খুব পীড়া দিয়েছে এবং আমি খুব মানে অবাকই হয়েছে, হতাশ হয়েছি যে এইভাবে হস্তক্ষেপ করা সরকারিভাবে এটা কখনই সমীচীন হয়নি। কারণ আমরা গত 17 বছর যে স্বৈরাচারকে দেখেছি যে প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে। আমরা 5ই আগস্টের পরে আমি আসিফের সাথে কথা হয়েছে আমার ক্রীড়া উপদেষ্টার সাথে, যে আমরা বলেছি যে ভবিষ্যতে আমরা ক্রীড়াঙ্গনে দলীয়করণ করব না, রাজনীতিকরণ করব না, যেটি আমি এখনো বলছি যে শতভাগ আমরা দলীয়করণ মুক্ত রাখতে চাই। হ্যাঁ, দলীয়করণ মুক্ত বলতে এমন না যে ধরেন বিএনপির কেউ খেলাধুলার সাথে জড়িত তাকে আনলে দলীয়করণ করা হয়ে যাবে, বিষয়টা এরকম না। সে যদি ক্রীড়াবিদ হয়, সে যদি দল করে, সে আসতে পারে। কিন্তু দলীয়করণ বলতে বোঝাচ্ছে যে সরাসরি সরকারি হস্তক্ষেপে এমপিদের দিয়ে বা বিভিন্ন যারা স্পোর্টসের সাথে জড়িত না তাদেরকে দিয়ে স্পোর্টস চালানো, এই দলীয়করণটা আমরা কখনোই করতে চাই না। তো 5 তারিখে পরে যেখানে আমরা 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছি, সেখানে আমরা সবাই স্বপ্ন দেখেছি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন শতভাগ দলীয়করণ মুক্ত হবে। 5 তারিখের পরে আসিফ মাহমুদের সাথে আমার যখন কথা হয়েছিল, আমি তাকে সেগুলো বলেছিলাম এবং সেও আমার সাথে কথা বলেছে। বাট যতই সময় গড়িয়েছে আমি দেখেছি যে সার্চ কমিটির নামে যে কমিটি করা হয়েছে সেখানেও সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা রয়ে গেছে। আমরা বিভিন্ন যে অ্যাডহক কমিটি দেখেছি, সেখানে আমাদের অনেক যারা স্পোর্টসের সাথে জড়িত না তাদেরকে সেই অ্যাডহক কমিটিতে রাখা হয়েছে। তো স্পোর্টসে কাজ করবে স্পোর্টসের লোক, সেখানে বাইরে থেকে একজন স্পোর্টসের বাইরে এসে নন স্পোর্টস কেউ যদি এসে যায় তাহলে স্পোর্টস সম্পর্কে তার কোনো ধারণা নাই। এই ধরনের লোককে দিয়ে কিন্তু বিতর্কের জন্ম হয়েছে। সর্বশেষ যেটি অবাক লেগেছে সেটি হচ্ছে ক্রিকেট বোর্ডের যে নির্বাচন, যেটি আমি ইতিমধ্যে বললাম যে সবাই তো তার, তো তিনি কেন ব্যক্তিগত কাউকে পছন্দ করবেন যে আমার একে করতেই হবে, এবং এটার জন্য যা যা করণীয় আছে কোনোটাই তিনি বাদ দেন। এবং পরবর্তীতে আমরা যা দেখলাম যে আমাদের তামিম ইকবাল সহ আরও অনেক যারা ক্রিকেট বোর্ডে যারা বিগত সময় ছিলেন তারা অনেকেই কিন্তু উড্র করে নিয়েছে। এবং আলটিমেটলি আমরা দেখেছি, দেখেন এনএসসির যে একজন ডিরেক্টর নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে সন্ধ্যার সময় দেখলাম যে তাকে বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এনএসসি থেকে বলা হয়েছে যে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানতাম না। সরকারি একটা সংস্থা তাকে এনএসসির পদে মনোনয়ন দিয়েছে ডিরেক্টর হিসেবে, যদি তারা বলে যে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতাম না, এর চেয়ে তো বড় মিথ্যাচার আর হতে পারে না। এবং আপনি তাকে বাদ দিয়ে আরেকজনকে বোর্ডের ডিরেক্টর বানালেন। কোন প্রক্রিয়ার ভিতরে বানালেন? যেখানে ভোট হয়েছে, আপনার মন চাইলো আপনি কাউকে ডিরেক্টর বানিয়ে দিলেন, আপনি মন চাইলো কাউকে বাদ দিয়ে দিলেন। এই ধরনের স্বেচ্ছাচারিতা আমরা কখনো এত বছরে বাংলাদেশের স্পোর্টসে দেখি নাই। তা আমরা চাই যে এটার এখানেই শেষ হোক। ভবিষ্যতে আমরা বাংলাদেশের স্পোর্টসকে নিয়ে নতুনভাবে আমরা ঢেলে সাজাতে চাই এবং যে স্পোর্টস নিয়ে বাংলাদেশের মানুষ যাতে গর্ব করে, এবং সেই স্পোর্টস হবে সবার, সেখানে কোনো ব্যক্তিগত কারো কোনো পছন্দ থাকবে না। আমরা সবাইকে নিয়ে বাংলাদেশ স্পোর্টসকে, বাংলাদেশের ক্রীড়া সংগঠক, সেটা ফুটবল ক্রিকেট থেকে সকল ক্ষেত্রে যারা ক্রীড়া সংগঠক রয়েছে, আপনারা যারা স্পোর্টসের সাংবাদিক রয়েছেন, তারাও আপনারা কাজ করবেন। আপনাদের সকলকে নিয়ে আগামীর ক্রীড়াঙ্গনটা আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, ইনশাল্লাহ আমরা সেই ক্রীড়াঙ্গনটা সাজাতে চাই।
হ্যাঁ, এটা আসলে আমি কয়েকদিন আগে বলছিলাম একটি ইন্টারভিউতে। আমার ১ম ডাকটি এসেছিল আমাদের আল হিলাল ক্লাব। যখন আমি ২০০০ সালে ওয়ার্ল্ড কাপ বাছাই পর্ব খেলা দাম্মামে হয়েছিল। তো সেইখানে আমার ১ম পর্বের যে ৩ খেলার পরেই আল হিলাল ক্লাব আমাকে ওইখানেই বসে অফার করেছিল যে, "তুমি আমাদের ক্লাবের হয়ে খেলো।" তো পরবর্তীতে আমরা মোটামুটি আলোচনাও করেছিলাম। আর তখন যেহেতু বয়স কম, আসলে আমরা সাহসও করি না যে বাবা-মাকে রেখে গিয়ে, মাকে রেখে গিয়ে খেলবো বা এই দেশে থাকবো। এটা আমাদের জন্য স্বপ্নের মতো ছিল। তো পরবর্তীতে আমি চলে আসার পরে ওই সৌদি ফেডারেশনের একটি সিদ্ধান্ত হলো যে, যেহেতু ওদের ওই সময়ে ভালো গোলকিপার বের হচ্ছিল না, ওরা কোনো ভালো গোলকিপার পাচ্ছিল না। তখন ওরা বলল যে, আমরা যদি ফরেন কোনো গোলকিপারকে যদি রিক্রুটমেন্ট করি, তাহলে তো আমাদের দেশে গোলকিপাররা খেলার সুযোগ পাবে কম। তাহলে আমরা গোলকিপার বের করতে পারবো না। তখন ওরা মানে সরকারিভাবে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো ফরেন গোলকিপারকে ওরা অ্যালাউ করবে না। যার কারণে কিন্তু ওই আল হিলাল ক্লাবের খেলার সুযোগটা কিন্তু আমার হাতছাড়া হয়ে গেছিল ওই একটি কারণ। পরবর্তীতে নিউক্যাসলের যে বিষয়টি সেটা আমার ইনজুরির কারণে আসলে আমি খেলতে পারিনি। সেটা আমাদের জর্জ কোটান, তিনি বেশ কয়েক বছর আগে মারা গেছেন। তিনি সেই ব্যবস্থাটা করেছিলেন যোগাযোগ স্থাপনের পরেও সেই বিশ্বকাপ বাছাই পর্বের পরেই সৌদি আরবের। তো পরবর্তীতে আমার এমন একটি বড় ইনজুরি হলো স্পাইনাল কর্ডে, যেটির জন্য প্রায় দীর্ঘ ১ বছর আমাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। যদিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সেই দীর্ঘ ১ বছর পরে মাঠের বাইরে থেকে মাঠে ফিরে এসে আমরা ২০০৩ সালের যে সাফ ফুটবল আমরা যে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলাম, সেটার আমি একজন গোলকিপার হিসেবে ছিলাম। দলের একজন অংশ হিসেবে ছিলাম। ওই কারণে আসলে আমার তখন ইনজুরির কারণে আমার খেলাও হয়ে ওঠেনি। বাট এই না খেলার যে পীড়া, এটা আসলে এখনো আমাকে পীড়া দেয়, বাস্তবতা। এবং আমার পরবর্তীতে ডিডো যখন ব্রাজিলিয়ান কোচ এসেছিল ২০০৮-এ, তখনও আমার ডেনমার্কে একটি খেলার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ওই আনফরচুনেটলি আবারও সেই ইনজুরি, যেহেতু বলেছি যে ৫টি অপারেশনের ভিতর দিয়ে আমাকে কাটতে হয়েছে এই ফুটবল ক্যারিয়ার। সো এই পীড়ার ভিতরেও একটি ভালো লাগা আছে যে তখনকার সময়ে আমি একজন গোলকিপার হিসেবে যখনই কোনো ফরেন কোচ এসছে তখন বলতো যে, না তুমি চাইলে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে খেলার মতো সেই সামর্থ্য, সেই যোগ্যতা তোমার আছে। এটি আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি এবং আমি চেষ্টা করেছি আমার বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের ফুটবলকে ভালোবাসে, ক্রীড়ামোদী মানুষ, সবার জন্য ভালো কিছু উপহার দেওয়া। তো সেই পীড়ার জায়গায় কিন্তু ভালো লাগার জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় অনেক বেশি। আসলে যেহেতু ফুটবলাররা বাংলাদেশী বা তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবে খেলছে। সো আমাদের বাংলাদেশের যে ঘরোয়া ফুটবলের যেই রিচ বলেন বা যে কোয়ালিটি বলেন, সেটা হয়তোবা বেশ কয়েকটি ক্লাবের হয়তোবা সেই সুযোগ বা সেই সক্ষমতা রয়েছে। তো আমরা যদি এভারেজ প্রত্যেকটি ক্লাবকে যদি কাছাকাছি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের ঘরোয়া ফুটবলের লিগও কিন্তু অনেক রিচ বেড়ে যাবে আমাদের। তো সেই জায়গাটা আমরা হয়তোবা এই মুহূর্তে কতটুকু পারবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমার ধারণা নাই। বাট এটা আপনার যে চিন্তাধারাটা, এটা আমরা অবশ্যই পজিটিভলি আমি নিচ্ছি। কারণ ভবিষ্যতে এটা করা সম্ভব। কারণ হচ্ছে আমি যখন প্রত্যেকটা সেক্টরে পেশাদারিত্ব নিয়ে আসবো, প্রত্যেকটা ক্লাবের ভিতরে পেশাদারিত্ব আসবে, তখন কিন্তু আল্টিমেটলি আমার কিন্তু সেদিকে যাইতে হবে। কারণ আমার যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন দেশে যারা খেলছে, তাদেরকে যদি তাদের যেই ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, তাদের যে সামাজিক সাপোর্ট দরকার, সেটা যদি আমরা বাংলাদেশে এনশিওর করতে পারি, তাহলে তারা কেন খেলবে না বাংলাদেশে? অবশ্যই তারা খেলবে। এখন লাইক হামজা চৌধুরী, ওর বিষয়টা টোটালি ডিফারেন্ট। ও আপনার যেখানে খেলছে ইংলিশ প্রিমিয়ার লিগের, ওইখান থেকে এনে আমাদের বাংলাদেশে সাপোর্ট দেওয়ার মতো সেই সক্ষমতা, সেই আর্থিক যে আমাদের সেই সক্ষমতা আমাদের বাস্তবতা নাই। বাট আমরা বাংলাদেশি ফুটবলাররা বিদেশের মাটিতে খেলছে। বাট যখন আমরা একজন বাংলাদেশি হিসেবে আমার সবার আগে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য তারা যে বাংলাদেশ দলের হয়ে খেলছে, এটা অনেক বড় একটি বিষয়। এবং আমার মনে হয় যে আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে ঘরোয়া ফুটবলের যে একটি যে নবজাগরণ তৈরি হয়েছে, সেটাকে আমরা যদি কাজে লাগাতে পারি, আমার বিশ্বাস যে আমরা সামনের দিকে আমাদের এবং আমাদের ফুটবলে অনেক ভালো কিছু আমরা অর্জন করতে পারব।